আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে পরিবারের সকল সদস্যসহ করোনার এই ক্লান্তিকালে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য তাদের দশম অধ্যায়ে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং কোর্সের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অধ্যায়ের আমরা থিওরিটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং আমরা জানি যদি অ্যাকাউন্টিংয়ের সাথে যেহেতু তোমরা জড়িত, সুতরাং এই অধ্যায়ের উপর তোমাকে ভালো দখল রাখতে হবে এবং এই অধ্যায়টা সম্পূর্ণ সূত্র নির্ভর। তুমি যদি সূত্রগুলো ভালো পারো, এই অধ্যায়টা নিয়ে তুমি খেলা করতে পারবা। তা আমরা আশা করি তোমরা এই অধ্যায়টা ভালো করে মনোযোগ সহকারে লেকচারটা শুনবা এবং তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই শেয়ার করবা। মহান আল্লাহর নামে শুরু করছি। আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী বলতে আমরা বুঝি ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা এবং আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য যে সকল বিবরণী তৈরি করা হয় তাকে আর্থিক বিবরণী বলে। আর্থিক বিবরণীর বিভিন্ন অংশ। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি আইএস 1 অনুযায়ী আর্থিক বিবরণী 5টি অংশ রয়েছে। 1 নম্বর বিশদ আয় বিবরণী, 2 মালিকানা সত্ত্ব বিবরণী অবলিক এক মালিকানা কারবারের ক্ষেত্রে মালিকানা সত্ত্ব বিবরণী, যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে সংরক্ষিত আয় বিবরণী। কেউ কেউ শেয়ারহোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণী আলাদাভাবে প্রস্তুত করে থাকে। আর্থিক অবস্থার বিবরণী, 4 নম্বর নগদ প্রবাহ বিবরণী, 5 নম্বর আর্থিক বিবরণীর টিকা সমূহ, যেটা সর্বশেষ অংশ। আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে প্রিয় শিক্ষার্থী আমরা কি বুঝি? আর্থিক বিবরণী বিশ্লেষণ হলো একটি সমন্বিত অবস্থা যার মাধ্যমে প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলীর ফলাফল বিচার বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এই যে আর্থিক বিবরণী বিশ্লেষণ কেন করব? আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রয়োজনীয়তা হচ্ছে বিভিন্ন পক্ষ, যেমন শেয়ার হোল্ডারগণ, ঋণদাতা বা বিনিয়োগকারীগণ, পাওনাদার, সরকার, ট্রেড ইউনিয়ন, নিয়ন্ত্রণকারী সংস্থা, শেয়ার বাজার কর্তৃপক্ষ, গবেষক, ক্রেতা সাধারণ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তথ্য এবং উপাত্ত দিয়ে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে আর্থিক বিশ্লেষণ। ব্যবসায়ের অতীত কর্মকাণ্ডের পর্যালোচনা, বর্তমান অবস্থা নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎ সিদ্ধান্ত সহায়তা প্রদান করে থাকে। আর্থিক বিশ্লেষণের মাধ্যমে আমরা সহায়তা পেয়ে থাকি। ব্যবস্থাপকীয় কার্যাবলীর নিয়ন্ত্রণেও আমরা সহায়তা পেয়ে থাকি। আর্থিক কার্যকলাপ যথাযথভাবে উপস্থাপনায় সহায়তা পেয়ে থাকি। মুনাফা অর্জনের ক্ষমতা ও সম্ভাবনা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় আর্থিক বিশ্লেষণের মাধ্যমে। কোনো নির্দিষ্ট সময়ের নিট সম্পদের পরিমাণ ও দায় সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে। ব্যবসায় সচ্ছলতা, দুর্বলতা, উন্নতি অবনতি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারি আর্থিক বিবরণী বিশ্লেষণের গুরুত্ব অপরিসীম। আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল, কিছু কৌশলের মাধ্যমে আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ করে থাকি, সেই কৌশলগুলো আমরা আলোচনা করব। আর্থিক বিবরণী বিশ্লেষণের জন্য 4টি কৌশলের প্রয়োগ রয়েছে। এসব কৌশল নিম্নরূপ। নাম্বার 1, সমান্তরাল বা হরিজন্টাল অ্যানালাইসিস। একই কোম্পানির আর্থিক বিবরণীতে বিগত হিসাবকালের সাথে চলতি হিসাবকালের তথ্য পাশাপাশি রেখে তার পার্থক্যের ভিত্তিতে শতকরা হার দেখিয়ে বিশ্লেষণ করলে তাকে সমান্তরাল বিশ্লেষণ বলে। জাস্ট আমার পাশাপাশি চলতি বছর কারেন্ট ইয়ারের তথ্য থাকবে, তার পাশে লাস্ট ইয়ারের তথ্য থাকবে, যেটাকে আমরা বলতে পারি ভিত্তি বছর। আমরা একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, সমান্তরাল পাশাপাশি থাকবে। এই পদ্ধতিতে চলতি হিসাবকাল হতে বিগত হিসাবকালের পার্থক্য নিয়ে নির্ণয় করে ভিত্তি বছর দিয়ে ভাগ করে শতকরা হার নির্ণয় করা হয়। ভিত্তি বছরে কোনো দফা শূন্য বা নেগেটিভ হলে ওই দফা শতকরা হার নির্ণয় করা হয় না। বিগত হিসাবকালকে ভিত্তি বছর ধরা হয়। প্রিয় শিক্ষার্থী, যদি আমার থাকে 9 এবং 8 সাল, সেই ক্ষেত্রে 8 সালটা হচ্ছে ভিত্তি বছর এবং 9 সালটা হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার। এইভাবে আমরা সমান্তরাল বিশ্লেষণ বা হরিজন্টাল অ্যানালাইসিস করতে পারি। উলম্ব বিশ্লেষণ, ভার্টিক্যাল অ্যানালাইসিস। আর্থিক বিবরণীতে বিভিন্ন তথ্য ধারাবাহিকভাবে উপর থেকে নিচের দিকে সাজিয়ে প্রস্তুত করা হয়। এক্ষেত্রে মোট সম্পত্তি দ্বারা প্রত্যেকটি সম্পত্তিকে ভাগ করে, মোট দায় ও মালিকানা সত্ত্ব দ্বারা প্রত্যেকটি দায় ও মালিকানা সত্ত্বকে ভাগ করে এবং নিট বিক্রয় দ্বারা প্রত্যেকটি ব্যয়কে ভাগ করে 100 দ্বারা গুণ করে মোট সম্পত্তির ভিত্তিতে এবং দায় মালিকানা সত্ত্বের ভিত্তিতে এবং নিট
বিক্রয় ভিত্তিতে শতকরা হার প্রকাশ করা হয়। তো শিক্ষার্থী এখানে যে উপাদানে আমরা শতকরা হার বের করতে চাই সেই উপাদানকে ওর সাথে রিলেটেড, যেমন সম্পত্তির ক্ষেত্রে যদি আমরা প্রতিটা সম্পদকে মোট সম্পদ দ্বারা ভাগ করব, প্রতিটা দায়কে দায় ও মালিকানা সত্ত্ব দ্বারা ভাগ করব, প্রতিটা ব্যয়কে মোট বিক্রয় দ্বারা ভাগ করবে এবং 100 দিয়ে গুণ করে আমরা শতকরা হার বের করব। কিন্তু প্রথমে উপর থেকে সাজিয়ে নিতে হবে, সিরিয়ালি আমাকে সাজিয়ে নিতে হবে। জাস্ট আমরা দেখানোর চেষ্টা করছি উলম্ব যে ভিত্তির পরিমাণ উপর থেকে আমরা নিচে প্রথমে সাজিয়ে নিব উপাদানগুলো, তারপরে কোন রেশিওটা বের করতে চাই সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে, কোনটার বিশ্লেষণ করতে চাই সেই অনুযায়ী কাজ করতে হবে। ট্রেন্ড বিশ্লেষণ, ট্রেন্ড অ্যানালাইসিস, প্রিয় শিক্ষার্থী এটা খুব কম ব্যবহৃত হয়। আর্থিক বিবরণী গুরুত্বপূর্ণ বিগত কয়েক হিসাবকালের তথ্য পাশাপাশি স্থাপন করে ভিত্তি বছরের সাথে অন্য হিসাবকালে ধারাবাহিক শতকরা ব্যয় বিশ্লেষণ করলে তাকে ট্রেন্ড বিশ্লেষণ বলে। অনুপাত বিশ্লেষণ, রেশিও অ্যানালিসিস, প্রিয় শিক্ষার্থী এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আর আমরা যে অধ্যায়ের কাজগুলো করব তার ম্যাক্সিমাম কাজটাই হচ্ছে অনুপাত বিশ্লেষণের মাধ্যমে কাজগুলো করব, এবং পরীক্ষায় তোমাদের যে কোশ্চেনগুলো আসে সেটাও প্রিয় শিক্ষার্থী অনুপাত বিশ্লেষণ থেকেই প্রশ্ন আসে। সো এর উপর আমাকে খুব গুরুত্ব দিতে হবে। আর্থিক বিবরণীর সম্পর্ক ও তুলনাযোগ্য দুটি উপাদানকে অনুপাত আকারে প্রকাশ করলে তাকে অনুপাত বিশ্লেষণ বলে। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা অনুপাতটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। পারস্পরিক সম্পর্কযুক্ত দুটি চলকের মধ্যে সম্পর্কের সংখ্যাত্মক বহিঃপ্রকাশই হচ্ছে অনুপাত। প্রিয় শিক্ষার্থী এই যে আমরা সংখ্যাগুলো দেওয়ার চেষ্টা করেছি, তোমরা জানো তোমাদের ব্রিফ কোশ্চেন 1 মার্কের জন্য যে কোশ্চেনগুলো থাকে সেই জন্য এই প্রশ্নগুলোর উত্তর খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভালোভাবে এগুলো মুখস্থ করার আয়ত্ত করার চেষ্টা করবা। অনুপাত বিশ্লেষণ বলতে প্রিয় শিক্ষার্থী আমরা কি বুঝি? অনুপাত বিশ্লেষণ মূলত একটি গাণিতিক প্রক্রিয়া। আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্যে বিভিন্ন হিসাবের সম্পর্কে নির্ধারণ করে যাচাই বাছাই ও উপস্থাপনের কৌশলকেই অনুপাত বিশ্লেষণ বলে। অনুপাত বিশ্লেষণ 4টি ধাপে সম্পন্ন করা হয়। প্রথম ধাপ আর্থিক বিবরণী হতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। সেকেন্ড, সংগৃহীত তথ্য হতে সঠিক অনুপাত নির্ণয় করা। থার্ড, নির্ণীত অনুপাতগুলো তুলনা করা। ফোর্থ, অনুপাত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করা। তার মানে একটি অনুপাত বিশ্লেষণের ধাপটি শেষ হয় আমার তথ্য সংগ্রহ দিয়ে এবং শুরু হয় তথ্য সংগ্রহ দিয়ে, শেষ হয়ে যাচ্ছে অনুপাত বিশ্লেষণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে। আর আমরা জানি অনুপাত বিশ্লেষণের প্রধান কাজ হলো সে ব্যবস্থাপককে সিদ্ধান্ত গ্রহণের জন্য সহায়তা করে থাকে। অনুপাত বিশ্লেষণের গুরুত্ব, তারল্য পরিমাপ ও আর্থিক সচ্ছলতা যাচাইয়ের ক্ষেত্রে সহায়তা করে থাকে, মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের সহায়তা করে থাকে, অতীত ও বর্তমান আর্থিক ঘটনাগুলো বিশ্লেষণের সহায়তা করে থাকে, মূলধন কাঠামো বিশ্লেষণের সহায়তা করে থাকে, পরিকল্পনা, নিয়ন্ত্রণ, বাজেট প্রণয়ন ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনার জন্য সহায়তা করে থাকে। ব্যবস্থাপনা দক্ষতা বা ব্যর্থতা পরিমাপের হাতিয়ার হিসাবে বিবেচনা করা হয়। তথ্যগুলো সহজীকরণ, সংক্ষিপ্তকরণ বা সংঘবদ্ধকরণের ক্ষেত্রে সহায়তা করে থাকে। আন্তঃপ্রতিষ্ঠান ও আন্তঃশাখা তুলনার ক্ষেত্রে সহায়তা করে থাকে। স্বার্থ সংশ্লিষ্ট পক্ষসমূহের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে। দুর্বল দিকগুলো চিহ্নিত করার ক্ষেত্রে সহায়তা করে থাকে। ব্যয় নিরূপণ ও খরচ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহায়তা করে থাকে। নিরীক্ষার ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকে। পূর্বাভাস প্রদান, ভবিষ্যতে কি হবে তার একটি আগাম পূর্বাভাস আমরা অনুপাত বিশ্লেষণের মাধ্যমে পেয়ে থাকি। সো প্রিয় শিক্ষার্থী আমরা বলতে পারি অনুপাত বিশ্লেষণের একটি প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণ বা ব্যবস্থাপকের নিকট অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতা এর প্রয়োজন যেমন রয়েছে, এখানে কিছু সীমাবদ্ধতা বা আমাদের কিছু অসুবিধা রয়েছে। তুলনার ক্ষেত্রে জটিলতা, প্রিয় শিক্ষার্থী এখানে আমরা যে তুলনা করি বিগত বছরের সাথে বর্তমান বছরের বা গত বছরের লাভের সাথে এই বছরের লাভের সাথে, এক্ষেত্রে কিছু জটিলতা আমরা লক্ষ্য করি। ভুল ত্রুটি ও লোক দেখানোর জন্য সাজানো প্রতিবেদন, আমরা যে প্রতিবেদনের উপরে অনুপাত বিশ্লেষণ করব সেটা যদি সাজানো হয় সেই ক্ষেত্রে তো সেই বিশ্লেষণ করে কোনো লাভ নেই, সেই ক্ষেত্রে সেটা লোক দেখানোই হয়ে যাচ্ছে। স্বল্প সময়ে নির্ণীত অনুপাত ত্রুটি মুক্ত নয়। যদি আমরা স্বল্প সময়ের জন্য কোনো অনুপাত বিশ্লেষণ করি সেটা ত্রুটিযুক্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। সুনির্দিষ্ট আদর্শ মান স্থির করা সম্ভব হয় না। কিছু কিছু অনুপাতের ক্ষেত্রে আমরা যে আদর্শ মান স্থির করি সেটা সঠিক নাও হতে পারে। মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচনের প্রভাব, প্রিয় শিক্ষার্থী আমাদের দ্রব্যমূল্যের দাম বা কাঁচামালের দাম অনেক ক্ষেত্রে হ্রাস পায়, অনেক ক্ষেত্রে বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে অনুপাত বিশ্লেষণের উপর প্রভাব বিস্তার করে এবং সঠিক অনুপাত বিশ্লেষণে সিদ্ধান্ত গ্রহণে সঠিক হয় না। অতীত ঘটনা নির্ভর অনুপাত সিদ্ধান্ত গ্রহণের জটিলতা সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী আমরা জানি যে আমাদের বর্তমান প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং প্রতিনিয়তই চ্যালেঞ্জের মুখে চলে। সেই ক্ষেত্রে অতীতের উপর নির্ভর করে যে সম্পূর্ণই আমরা সিদ্ধান্ত গ্রহণ করি সেই ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। পরিমাণগত বিশ্লেষণ হয়ে থাকে, গুণগত কোনো বিশ্লেষণ হয় না। এখানে আর্থিক বিষয়গুলো নিয়ে
তথ্য নিয়ে আমরা বিশ্লেষণ করি, কিন্তু গুণগত উপাদান কারখানা কীভাবে কী হবে, কীভাবে আরও উত্তরোত্তর সাফল্য কামনা করা যায়, সাফল্য বৃদ্ধি করা যায়, সেই গুণগত বিশ্লেষণ এখানে করা হয় না, সেটা একটা অসুবিধা রয়েছে। এটি শেষ সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত গ্রহণে সাহায্যকারী একটি হাতিয়ার মাত্র। অনুপাত বিশ্লেষণে একটি হাতিয়ার, এটা দিয়ে শেষ সিদ্ধান্ত বা চূড়ান্ত সিদ্ধান্ত বলা যাবে না, যেটাকে আমরা বলি আখেরি রাস্তা, সেই হিসাবে বিবেচনা করা যাবে না। সংশোধনের উপায় বলতে পারে না, এখানে আমরা বিভিন্ন ধরনের অনুপাত বিশ্লেষণ করে কী করে সংশোধন করা হবে সেই উপায় এখানে বদলাতে পারে না। দুর্বলতার আংশিক সমাধান সম্ভব, প্রকৃত সমস্যার সমাধান সম্ভব না। এখানে আমরা আংশিকভাবে দুর্বলতা সমাধান করতে পারি, কিন্তু পুরোপুরি সম্ভব আমাদের না। বিভ্রান্তিকর চিত্র উপস্থাপিত হয়ে সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। বিভ্রান্তিকর চিত্র উপস্থাপিত হয়ে সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। শিক্ষার্থী, ওই যে বললাম আমরা লোক দেখানো, যে যদি সাজানো গোছানো প্রতিবেদন হয়, আর্থিক বিবরণী টোটালি যদি ভুলে ভরা থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি বিভ্রান্তিকর চিত্র উপস্থাপন করি, সেই ক্ষেত্রে সিদ্ধান্তটা বিভ্রান্তিকর হতে পারে। এই অসুবিধাগুলো থাকলেও অনুপাত বিশ্লেষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম, আর এর মাধ্যমে একটা ব্যবস্থাপক সাময়িকভাবে হলেও ওই অবস্থায় সে ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণে তাকে সহায়তা করে থাকে। হিসাব বিজ্ঞানে অনুপাত বিশ্লেষণের প্রকাশ তিনটি গাণিতিক উপায়ে প্রকাশ করা যায়। হিসাব বিজ্ঞান অনুপাত বিশ্লেষণ, প্রথম হচ্ছে সরল অনুপাত, যে অনুপাতে দুটি রাশি থাকে, একটি উপূর্ব রাশি এবং একটি উত্তর রাশি, এবং যার মাঝে অনুপাতের গাণিতিক চিহ্ন ইস্টু দ্বারা প্রকাশ করা হয়, তাকে সরল অনুপাত বলে, যেমন 2:1। হিসাব বিজ্ঞানে অনুপাত বিশ্লেষণে সর্বদাই উত্তর রাশি 1 লেখা হয়। আমেরিকান হিসাব বিজ্ঞানে উত্তর রাশি লেখার প্রয়োজন মনে করে না। কেউ যদি চলতি অনুপাত 2 লেখে তাহলে এটিকে ভুল বলা যাবে না। প্রিয় শিক্ষার্থী, আর এই সরল অনুপাতকে আমরা বলতে পারি খাঁটি অনুপাত। এই অনুপাতের উপাদানগুলো হচ্ছে কারেন্ট রেশিও বা চলতি অনুপাত, অ্যাসিড টেস্ট রেশিও বা তড়িৎ অনুপাত, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বা কার্যকরী মূলধন অনুপাত, ডেপ্ট ইকুইটি রেশিও বা দায় মালিকানা অনুপাত, প্রোপ্রাইটরি রেশিও বা মালিকানা বা মোট সম্পত্তি অনুপাত ইত্যাদি সরল অনুপাতে প্রকাশ করা হয়ে থাকে। অনুপাত শতকরায় প্রকাশ। প্রিয় শিক্ষার্থী, শতকরায় প্রকাশ করতে পারে। ব্যবহারকারী সহজে বোঝার সুবিধার্থে মুনাফা সংক্রান্ত অনুপাতগুলো শতকরা প্রকাশ করা হয়। কোন অনুপাতকে 100 দ্বারা গুণ করলেই তখন এটি শতকরা অনুপাতে প্রকাশিত হয়। আমেরিকান হিসাব বিজ্ঞানে 100 দ্বারা গুণ না করে শতকরা প্রকাশ করা হয়। আর এই অনুপাতগুলোকে আমরা শতকরা অনুপাত নামে প্রকাশ বলতে পারি, যেমন গ্রোস প্রফিট রেশিও, মোট লাভ অনুপাত, নেট প্রফিট রেশিও, নেট লাভ অনুপাত, রিটার্ন অন ক্যাপিটাল ইমপ্লয়েড রেশিও, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত ইত্যাদিকে শতকরা প্রকাশ করা হয়ে থাকে। অনুপাত কতবার বা কত গুণ দ্বারা প্রকাশ। হিসাব বিজ্ঞানে অনুপাত বিশ্লেষণে কতিপয় অনুপাত কতবার বা কত গুণ দ্বারা প্রকাশ করা হয়, যেমন 6 গুণ বা 9 বার, এটাকে আমরা হার অনুপাত বলতে পারি। যেমন অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও, দেনাদার আবর্তন অনুপাত, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও, পাওনাদার আবর্তন অনুপাত, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, কার্যকরী মূলধন আবর্তন অনুপাত, ক্যাপিটাল টার্নওভার রেশিও, মূলধন আবর্তন অনুপাত, ইনভেন্টরি টার্নওভার রেশিও, মজুদ আবর্তন অনুপাত ইত্যাদি অনুপাতগুলো কতবার বা কত গুণ দ্বারা প্রকাশ করা হয়। অনুপাতের শ্রেণীবিভাগ। অনুপাতগুলোকে প্রধানত 2 শ্রেণীর ভিত্তিতে শ্রেণীবিভাগ করা যায়, যথা উৎসের ভিত্তিতে বেসিক অফ সোর্স বা উদ্দেশ্যের ভিত্তিতে বেসিক অফ অবজেক্টিভস। উৎসের ভিত্তিতে অনুপাতগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থী, আর্থিক অবস্থা বিবরণী অনুপাত, যেগুলো আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আমরা পেয়ে যাই, সেটা হচ্ছে চলতি অনুপাত, কারেন্ট রেশিও, ত্বরণ অনুপাত, অ্যাসিড টেস্ট রেশিও, মূলধন গিয়ারিং অনুপাত, ক্যাপিটাল গিয়ারিং রেশিও, দেনা মালিকানা অনুপাত, ডেপ্ট ইকুইটি রেশিও, সম্পত্তি মালিকানা অনুপাত, প্রোপ্রাইটরি রেশিও, চলতি মূলধন অনুপাত, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, দায় মোট সম্পত্তি অনুপাত, ডেপ্ট টু টোটাল অ্যাসেট রেশিও। প্রিয় শিক্ষার্থী, আর্থিক অবস্থার বিবরণী, তার মানে আর্থিক অবস্থার বিবরণী থেকেই তথ্যগুলো এখানে আমরা গ্রহণ করি, আর এর জন্য এটাকে বলেছে আর্থিক অবস্থার বিবরণী বিষয়ক অনুপাত। প্রিয় শিক্ষার্থী, বিশদ আয় বিবরণী বিষয়ক অনুপাত, তার মানে এখান থেকে তথ্যগুলো টোটালটাই আমরা নিব বিশদ আয় বিবরণী থেকে। মোট লাভ অনুপাত, গ্রোস প্রফিট রেশিও, পরিচালন লাভ অনুপাত, অপারেটিং প্রফিট রেশিও, নিট লাভ অনুপাত, নেট প্রফিট রেশিও, পরিচালন ব্যয় অনুপাত, অপারেটিং এক্সপেন্স রেশিও, অপরিচালন আয় অনুপাত, নন অপারেটিং প্রফিট রেশিও, অপরিচালন ব্যয় অনুপাত, নন অপারেটিং এক্সপেন্স রেশিও, ব্যয় অনুপাত, এক্সপেন্স রেশিও। প্রিয় শিক্ষার্থী, এখানে যে সকল উপাদান ব্যবহার করা হবে, টোটাল উপাদানগুলো আমরা পাবো বিশদ আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট হতে। মিশ্র অনুপাত। প্রিয় শিক্ষার্থী, ইনকাম স্টেটমেন্ট থেকে আমরা উপাদান নিব এবং স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন থেকে আমরা কিছু উপাদান নিয়ে কাজ করব, যেমন রয়েছে মজুদ আবর্তন অনুপাত, ইনভেন্টরি টার্নওভার রেশিও, প্রাপ্য হিসাব অবলিক দেনাদার আবর্তন অনুপাত, অ্যাকাউন্টস রিসিভেবল বা টার্নওভার রেশিও, প্রদেয় হিসাব বা পাওনাদার আবর্তন অনুপাত, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও, নগদ দায় কভারেজ অনুপাত, ক্যাশ টু লাইবিলিটিস কভারেজ রেশিও, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও, সম্পদ আবর্তন অনুপাত, অ্যাসেট টার্নওভার রেশিও, শেয়ার প্রতি ইউনিট আর্নিং পার শেয়ার, মালিকানা আবর্তন অনুপাত, ইকুইটি টার্নওভার রেশিও, চলতি মূলধন আবর্তন অনুপাত, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। প্রিয় শিক্ষার্থী, এই অনুপাতগুলো বের করতে হলে অবশ্যই আমাকে যে কাজটি করতে হয়, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট থেকে তথ্য নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে।
উদ্দেশ্যের ভিত্তিতে অনুপাতকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা বা তারল্য অনুপাত, যেমন চলতি অনুপাত, কারেন্ট রেশিও, তড়িৎ তারল্য, দ্রুত অগ্নি পরীক্ষা অনুপাত, এসিড টেস্ট রেশিও, কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাত, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, মজুদ আবর্তন অনুপাত, ইনভেন্টরি টার্নওভার রেশিও, প্রাপ্য হিসাব অবলিক দেনাদার আবর্তন অনুপাত, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও, পাওনাদার অবলিক প্রদেয় হিসাব আবর্তন অনুপাত, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও। নাম্বার 2 লাভ উপার্জন ক্ষমতা অনুপাত। সেক্ষেত্রে লাভ নিয়ে যে অনুপাতগুলো আমরা করে থাকি, মোট লাভ অনুপাত, গ্রস প্রফিট রেশিও, নিট লাভ অনুপাত, নেট প্রফিট রেশিও, বিনিয়োজিত মূলধন আয় অনুপাত, রিটার্ন অন ক্যাপিটাল ইমপ্লয়েড রেশিও, মালিকানা তহবিলের উপর মুনাফার হার অনুপাত, রিটার্ন অন প্রোপ্রাইটরস ফান্ড রেশিও, বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও কর পূর্ব আয়ের হার অনুপাত, প্রিটেক্স রিটার্ন অন ক্যাপিটাল ইমপ্লয়েড রেশিও, পরিচালন অনুপাত, অপারেটিং রেশিও, বিক্রয় বন্টন ব্যয় অনুপাত, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স রেশিও, প্রশাসনিক ব্যয় অনুপাত, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স রেশিও, অনাদায়ী পাওনা অনুপাত, ব্যাড ডেটস এক্সপেন্স রেশিও, পে আউট অনুপাত, পে আউট রেশিও, শেয়ার প্রতি আয়, আর্নিং পার শেয়ার। নাম্বার 3 সচ্ছলতা মূলধন কাঠামো বা লিভারেজ অনুপাত নিয়ে যে কথাগুলো, সচ্ছলতা প্রতিষ্ঠানের যার দ্বারা সচ্ছলতা প্রকাশ করে, দায় মালিকানা অনুপাত, ডেপ্ট ইকুইটি রেশিও, দায় ও মোট সম্পদ অনুপাত, ডেপ্ট টোটাল অ্যাসেট রেশিও, মালিকানা অনুপাত বা নিট মালিকানা মোট সম্পদ অনুপাত, প্রোপ্রাইটরি রেশিও, মূলধন বিন্যাস বা গিয়ারিং অনুপাত, মূলধন গিয়ারিং রেশিও, নগদ দায় কভারেজ রেশিও, ক্যাশ লায়াবিলিটিস কভারেজ রেশিও, স্থায়ী সম্পত্তি তো মোট সম্পত্তি অনুপাত, ফিক্সড অ্যাসেট অন টোটাল অ্যাসেট রেশিও, লভ্যাংশ কভারেজ অনুপাত, ডিভিডেন্ড কভারেজ রেশিও, দীর্ঘমেয়াদী ঋণ ইকুইটি অনুপাত, লং টার্ম ডেপ্ট ইকুইটি রেশিও। সর্বশেষ প্রিয় শিক্ষার্থী, ব্যবসায়িক কার্যকলাপ সম্পর্কিত অনুপাতসমূহ হচ্ছে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত, ক্যাপিটাল এমপ্লয়েড টার্নওভার রেশিও, চলতি মূলধন বা মূলধন আবর্তন অনুপাত, ওয়ার্কিং ক্যাপিটাল অর ক্যাপিটাল টার্নওভার রেশিও, চলতি সম্পদ অর মোট সম্পদ অনুপাত রেশিও, কারেন্ট অ্যাসেট অর টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও, মালিকানা আবর্তন অনুপাত, ইকুইটি টার্নওভার রেশিও, মজুদ আবর্তন অনুপাত, ইনভেন্টরি টার্নওভার রেশিও, দেনাদার আবর্তন অনুপাত, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও, পাওনাদার আবর্তন অনুপাত, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও, গড় আদায় সময় এভারেজ কালেকশন পিরিয়ড। প্রিয় শিক্ষার্থী, আমরা শ্রেণী বিভাগগুলো জেনে নিলাম। এবার আসি আমাদের বাড়তি কিছু অনুপাত রয়েছে, সেটা একটু দেখার চেষ্টা করি। পরিচালন ব্যয় অনুপাত, প্রশাসনিক ব্যয় অনুপাত, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স রেশিও, বিক্রয় ও বন্টন ব্যয় অনুপাত, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স রেশিও, অনাদায়ী পাওনা অনুপাত, ব্যাড ডেটস রেশিও, সম্পদ ব্যবহার সংক্রান্ত অনুপাত, মোট সম্পদের আবর্তন অনুপাত, টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও, মূলধন আবর্তন অনুপাত, ক্যাপিটাল টার্নওভার রেশিও, কার্যকরী মূলধন অনুপাত, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, বিনিয়োগ আয়ের হার অনুপাত, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, বিনিয়োজিত মূলধনের আবর্তন, ক্যাপিটাল এমপ্লয়েড টার্নওভার রেশিও, মূলধন বিন্যাস অবলিক মূলধন গিয়ারিং অনুপাত, ক্যাপিটাল গিয়ারিং রেশিও। আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্যকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সার্বিক, প্রতিষ্ঠানের সার্বিক উদ্দেশ্য, সেকেন্ড হচ্ছে বিভিন্ন পক্ষের নিকট উদ্দেশ্য। বিভিন্ন পক্ষ আমাদের প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করে তারা আমার প্রতিষ্ঠানে বিনিয়োগের জন্য আগ্রহী হয়, প্রতিষ্ঠানের গুডউইল বৃদ্ধি পায়, আর এই জন্যই এই উদ্দেশ্যে, 2টা উদ্দেশ্য নিয়েই কিন্তু আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হয়ে থাকে। প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপক হচ্ছে মোট লাভ ও নিট লাভ অনুপাত, যেটাকে আমরা বলি গ্রস প্রফিট অ্যান্ড নেট প্রফিট অনুপাত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অনেকগুলো অনুপাত এবং অনুপাতের শ্রেণী বিভাগগুলো দেখানোর চেষ্টা করলাম। তোমরা বলতে পারো, স্যার শ্রেণী বিভাগগুলো কেন আলোচনা করেছেন? বিষয়টা হলো, তোমাদের যে ব্রিফ কোশ্চেনগুলো থাকে সেখানে এই শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন আসতে পারে এবং তোমার জানা দরকার যে কোন শ্রেণী বিভাগে কোন অনুপাতগুলো দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই কারণেই আমরা শ্রেণী বিভাগগুলো দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা ভালোভাবে শ্রেণী বিভাগগুলো দেখবা এবং বাসায় প্র্যাকটিস করবা। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের সূত্রগুলো তোমাদের সামনে নিয়ে আসবো এবং পরবর্তী ক্লাসে আমরা নিয়ে আসবো এই অধ্যায়ের ব্যবহারিক অংশ। প্রিয় শিক্ষার্থী, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। বিনা প্রয়োজনে আমরা ঘরের বাইরে যাব না। যদি একান্তই ঘরের বাইরে যেতে হয়, অবশ্যই মাস্ক ব্যবহার করব। প্রতিষ্ঠানের কার্যকলাপ নির্দেশ করে এমন কিছু অনুপাত রয়েছে: মজুদ আবর্তন অনুপাত, ইনভেন্টরি টার্নওভার রেশিও, দেনাদার আবর্তন অনুপাত, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও, পাওনাদার আবর্তন অনুপাত, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও, বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত, ক্যাপিটাল এমপ্লয়েড টার্নওভার রেশিও, গড় আদায় সময় এভারেজ কালেকশন পিরিয়ড, মূলধন আবর্তন অনুপাত, ক্যাপিটাল টার্নওভার রেশিও, মোট সম্পদের আবর্তন অনুপাত, টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি